সোমবার শাটডাউন ডাকা হয়েছে এবং যেই লকডাউন আপনারা ঘোষণা করেছিলেন তা তো মানুষের অভাবিত একটা সমর্থন দেখা গেছে, মানুষ নীরবে একটা রায় জানিয়ে দিয়েছে। আপনারা কি মনে করছেন? হ্যাঁ, ধন্যবাদ সুলতানুর রহমান আপনাকে। আসলে এই আমাদের প্রিয় জননীর জন্মভূমি আজ একটি সকাল সন্ধ্যা অভাবনীয় অকল্পনীয় একটি লকডাউন পালন করেছে। বাংলাদেশের মানুষ যে লকডাউনটি ছিল ঢাকা মহানগরীতে, আসলে সে লকডাউনটি মানুষের জনসমর্থনের কারণে সারা বাংলাদেশে একটি লকডাউনে পরিণত হয়। দেখেন, আইনের শাসন, ন্যায় বিচার এবং একটি অবৈধ সরকারের অবৈধ অসাংবিধানিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঁচবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, মুখ থুবড়ে পড়া বাংলাদেশ, মুখ থুবড়ে পড়া অর্থনীতি, সেই বাংলাদেশকে যিনি একটি উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিলেন, সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বেআইনি বিচারের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বানে একটি স্বতঃস্ফূর্ত লকডাউন কর্মসূচি পালিত হয়েছে। এই লকডাউন কর্মসূচিটি ঢাকাবাসী সহ সারা দেশের 18 কোটি মানুষ অকুণ্ঠ সমর্থন জানিয়েছে, তাদের পুরো আস্থা ব্যক্ত করেছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণের প্রতি গভীর আস্থা ব্যক্ত করেছেন, তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচিতে রাজনৈতিক নেতা, কর্মী, ছাত্র সমাজ, যুব সমাজ, শিক্ষক সমাজ, সাংস্কৃতিক কর্মী, শিল্পী, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, কৃষক, শ্রমিক, রিক্সা চালক, দিনমজুর সহ সকল শ্রেণী পেশার মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছে, তাদের অকুণ্ঠ সমর্থনে লকডাউন কর্মসূচি সফল ও সার্থক হয়েছে। এ কারণে তিনি দেশবাসীর প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। দেখেন সুলতানুর রহমান, আমরা এই বিষয়টি কিন্তু বারবার বোঝাতে চেয়েছি যে একটি মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনগণের অভিসংবাদিত নেতা, বাংলার গণমানুষের অকৃত্রিম বন্ধু শেখ হাসিনাকে জোর করে এই অবৈধ ইউনুস জঙ্গিদেরকে সাথে নিয়ে ক্ষমতাচ্যুত করেছেন, ক্ষমতা থেকে সরে দাঁড় করিয়েছেন। আমরা আপনাদেরকে বলতে চাই, মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের গণমানুষের একক নেতা এবং বাংলাদেশের 18 কোটি মানুষ বিশ্বাস করে যে এই 14 মাসে এই ফ্যাসিস্ট, এই অবৈধ দখলদার ইউনুস দেশকে যে ধ্বংসের বঙ্গোপসাগরের কিনারায় নিয়ে গিয়েছে,
সেই দেশকে যদি দেশের সকল প্রতিষ্ঠানগুলি ধ্বংস করেছে, সুশৃঙ্খল একটি বাংলাদেশকে বিশৃঙ্খল একটি বাংলাদেশে পরিণত করেছে, সেই দেশকে যদি সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হয়, শৃঙ্খলায় ফিরিয়ে আনতে হয়, তাহলে শেখ হাসিনা বেঁচে রেখে আর কোনো বিকল্প নেই। দেখেন, এরপরে চোরান আসরে ধর্মের কাহিনী, এরপরেও তারা তাদের যে লক্ষ্য, অর্থাৎ 2024 সালের 5ই আগস্ট যে মূল পরিকল্পনা ছিল, গণভবনে হামলা করেছিল, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা এবং ওই বাড়িতে অবস্থানরত বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানাকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা, সেই হত্যা পরিকল্পনা ছিল 22তম পরিকল্পনা শেখ হাসিনার রাজনৈতিক জীবনে। সেই হত্যা পরিকল্পনায় তিনি যখন জীবনে রক্ষা পেলেন, এখন তাকে বেআইনি ভাবে, অনধিকার ভাবে, অসাংবিধানিক ভাবে একটি অবৈধ সরকারের অবৈধ একটি আদালত, সেই আদালতের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি মামলার রায় চাপিয়ে দিতে চায় বাংলার জনগণের মাথায়। আমরা ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ একটি কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচি হলো আগামীকাল 14ই নভেম্বর শুক্রবার, আগামী 15ই নভেম্বর শনিবার সারা বাংলাদেশে প্রতিবাদ, বিক্ষোভ এবং প্রতিরোধের ডাক দেওয়া হয়েছে। আগামী 16ই নভেম্বর এবং 17ই নভেম্বর সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হবে। এবং আপনার মাধ্যমে আমি বলে রাখতে চাই, সেটি হলো এই কর্মসূচি এখানেই শেষ নয়। এই কমপ্লিট 16 এবং 17 নভেম্বরে কমপ্লিট সারা দেশ কমপ্লিট শাটডাউন পালন করার পরে আমাদের আন্দোলন, সংগ্রাম, গণতন্ত্রের জন্য লড়াই, গণতন্ত্র পুনরুদ্ধার, কৌশলমূলক বিচার বন্ধ, সকল অত্যাচার, নির্যাতন, দমন, পীড়ন এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে এবং খুনি ফ্যাসিস্টের পদত্যাগের দাবিতে আমরা বাংলার জনগণ তাদের আন্দোলন চালিয়ে যাবে। এবং যতক্ষণ পর্যন্ত না এই অবৈধ দখলদার ফ্যাসিস্ট জঙ্গি ইউনূস সরকারের পতন না ঘটবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন, এই সংগ্রাম চলবেই চলবে। আপনি জানেন যে আজকে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন, সেখানে তার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা আবারও পুনর্ব্যক্ত করেছেন। হ্যাঁ, আমি শুনেছি যে তিনি পুনর্ব্যক্ত করেছেন। তিনি তো এই বাংলাদেশের জনগণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের জনগণের সঙ্গে বাংলাদেশের গ্রামগঞ্জ সম্পর্কে তার কোনো ধারণা নেই। তিনি শুধু বিদেশে বিদেশে ঘুরে বেরিয়েছেন। যদিও সেই গ্রাম বাংলার কৃষকের কাছ থেকে, দরিদ্র মানুষের কাছ থেকে সুদের টাকা নিয়ে তিনি তার লাভজনক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন, কিন্তু তিনি গ্রাম বাংলা সম্পর্কে তিনি জানেন না। আর গ্রাম বাংলা সম্পর্কে যদি জানতেন, তার যদি ভোট, নির্বাচন এই সম্পর্কে ধারণা থাকতো, তাহলে একটি মানুষ কতক্ষণ বসে ভোট দিতে পারবে, এই তিনি যে বিষয়গুলো দিয়েছেন, এইগুলি করতে একটি মানুষকে ভাবতে, সিদ্ধান্ত নিতে যে সময়টি লাগবে, সেটি হিসাব করে দেখতে হবে যে এই দেশে ভোটার কত, একটি ভোট কেন্দ্রে ভোটার কত, তার কতক্ষণ সময় দিতে হবে, তিনি ওই ভোট কেন্দ্রে গিয়ে কি ভাববেন একজন ভোটার, একজন শিক্ষিত ভোটার কতক্ষণ লাগতে পারে, অর্ধশিক্ষিত ভোটারের কতক্ষণ লাগতে পারে, একজন অশিক্ষিত ভোটারের কিভাবে এই ভোটদানে তার মতামত পেশ করবে। কাজে এগুলি কোনো বিষয় নয়।
বিষয় হলো হেন তেন করে তার ক্ষমতাকে টিকে রাখা, নির্বাচনকে বিলম্বিত করা এবং একটি তালেমালে গোলেমালে পাকিয়ে দিয়ে তিনি ওই মানে আমাদের পূর্বপুরুষদের সময় গ্রামের মোড়ল মোহাম্মদ বর্ষার যেমন ওর সঙ্গে হট্টগোল বাজিয়ে দিয়ে ওনার মাতবরি রাখতে, উনি তাই করে এখন সময় কাটাচ্ছেন। কিন্তু আমি বলে দিচ্ছি, আজকের মানুষের সেন্টিমেন্ট, মানুষের এত এই ইউনুস বাহিনী এত নির্যাতন নিপীড়ন করেছে, গ্রেপ্তার করতে গিয়ে আমার পার্টির কোন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের কোন নেতাকর্মী বাসায় না পেলে তার বাড়িতে মহিলার গায়ে হাত দিয়েছে, মহিলাকে লাঞ্ছিত করেছে, বাবাকে ধরে নিয়ে গেছে, বা ভাই থাকলে বল তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে এবং রিমান্ডের নামে অকথ্য নির্যাতন চালাচ্ছে এবং তার থেকে খুব কম অল্প বয়সী নবম শ্রেণীর ছাত্র রেহাই পায় না। এই তো হলো পরিস্থিতি। নেত্রকোনায় আমাদের ছাত্রলীগের নেতা সে মশাল মিছিল করেছিল, সেই কারণে তার বাড়ি জ্বালিয়ে দিয়েছে। নওগাঁয় আমাদের এক নেতা তার বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আপনি জানেন এই 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 নিষ্ঠুর এই নিপীড়নকারী বাংলাদেশ আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে বয়স হলো ৭৫ বছর পেরিয়ে যাচ্ছে, যে দলের নেতৃত্বে ভাষা আন্দোলন হয়েছে, যে ৫২ ভাষা আন্দোলন হয়েছে, যে দলের নেতৃত্বে ৬৬ ৬ দফা আন্দোলন হয়েছে, যে দলের নেতৃত্বে ৬৯ ছাত্র গণমুত্থান হয়েছে, যে দলের নেতৃত্বে সর্বোপরি ৭১ মুক্তিযুদ্ধে বাঙালি জাতির স্বাধীনতা পেয়েছে, সেই দলের কেন্দ্রীয় কার্যালয় পূর্বে লুট করেছে, তারপরে জ্বালিয়ে দিয়েছে, আবার আজকে জ্বালিয়ে দিয়েছে। কিন্তু জানেন কি দুঃখজনক, দুর্ভাগ্যজনক হলো, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব দাঁড়িয়েছিল আমার 23 বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ের সামনে, আর তারা আগুন দিয়েছে। আর র্যাবকে যখন প্রশ্ন করেছে, সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে আপনারা এখানে বসে কি করছেন, বলে যে এখানে যেন কোনো ধরনের নৈরাজ্য না হয় সেই কারণে। এই তো হলো পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্য দিয়ে দেশের মানুষ বসবাস করছে। আইন নাই, আইনের শাসন নাই, লুটতরাদের রাজত্ব কায়েম করেছে। কাজেই আজকে বাংলার জনগণ সিদ্ধান্ত নিয়েছে, বাংলার জনগণ শুধু ইয়েলো কার্ড দেখিয়েছে, এরপরও যদি না শুনতে পারে, যদি মানুষের কথা, মানুষের সেন্টিমেন্ট বুঝতে না পারেন, তাহলে খুব ভয়াবহ দিনের জন্য ক্ষমতাসীন এই অবৈধ দখলদার, এই ক্ষমতাসীনদের অপেক্ষা করতে হবে। কেবল তো শুরু হয়েছে। দেখেন না, এনসিপির এক নেতা যেই শুনেছে ছাত্রলীগ আসছে, আর কি পরে দৌড়, কেবল তো শুরু হয়েছে আতঙ্ক। রাস্তার রিক্সাওয়ালারা প্রতিরোধ করছে। কাজে প্রতিরোধ যখন শুরু হয় তখন পালাবার গলি খুঁজে পাওয়া যায় না, অলিগলিও মনে হয় অন্ধকার। কাজে আমি পরিষ্কার ভাবে বলতে চাই, এক লকডাউনে, ঢাকা শহরের লকডাউনে মাথা খারাপ হয়ে গিয়েছে, উন্মাদ প্রায় হয়ে গিয়েছে। আর এই 2 দিনের শাটডাউনের মধ্য দিয়ে তারা কি হবে আমি জানি না। তবে আমাদের এই দল হলো আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ জানে আন্দোলন করতে, এই আওয়ামী লীগ জানে সংগ্রাম করতে, এই আওয়ামী লীগের
ভুলে গেলে চলবে না। ইউনূস সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, 2,62,00,000 আমাদের দলীয় পদধারী নেতা কর্মী রয়েছে, কেন্দ্র থেকে, ঢাকা থেকে, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম কমিটি। আমরা যদি মাননীয় নেত্রী শেখ হাসিনা যদি বলে ঢাকায় আসো, 2.5 কোটি মানুষ নয়, 1 কোটি মানুষ যদি ঢোকে ঢাকা, কোথায় যাবেন আপনারা? সময়ের অপেক্ষা করুন। আমি দেশবাসীকে বলতে চাই, আমরা আপনাদের প্রিয় দল হিসেবে আমরা আপনাদের বুকের ভিতরের কষ্ট আমরা বুঝি। আজকে কি আত্মহারা হয়েছে, কি খুশি হয়েছে মানুষ। সুলতানুর রহমান কত মেসেজ যে দিয়েছে কনগ্রাচুলেশন জানিয়ে, সেটি সরকারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা, প্রশাসনের লোকেরা, সাধারণ মানুষেরা। কাজেই তাদেরকে দিয়ে তাদের কষ্ট আমরা বুঝি, সেই কষ্টকে অনুধাবন করে আমরা মৃত্যুকে আলিঙ্গন করতে চাই। আমাদের নেতা কর্মীরা যারা অনাহারী আত্মগোপনে রয়েছেন, সেই মানুষগুলি ছাপিয়ে পড়েছেন। তাদের নেতা হলো শেখ হাসিনা। তাদের নেতা হলো শেখ হাসিনাকে দেশে সসম্মানে বীরের বেশে ফিরিয়ে আনতে হবে। এই একটি শপথ, আরেকটি শপথ হলো এই ফ্যাসিস্ট ইউনূস সরকারের কবর রচনা করা। আপনি বলছিলেন যে লকডাউন একটি ইয়েলো কার্ড আপনারা মাত্র দেখিয়েছেন, তো রেড কার্ড কবে দেখাবেন? ইনশাআল্লাহ অপেক্ষা করুন। নিশ্চয়ই আপনিও প্রারম্ভিক কথায় বলেছেন, এক অভূতপূর্ব লকডাউন দেখলো বাংলাদেশ, সারা বিশ্ব। নিশ্চয়ই আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ এই ইয়েলো কার্ড দেখানোর মধ্য দিয়ে তারা রেড কার্ড দেখানোর সময়ের অপেক্ষায় আছে। বাংলাদেশের জনগণ ইউনূস সাহেব জীবনে কোনোদিন কোন আন্দোলন সংগ্রাম দেখেননি বা করেননি। বাংলাদেশের মানুষ কখন যে ক্লিক করে, স্পার্ক করে, এটা বলা যায় না। এটা দিন তারিখ ক্ষণ দিয়ে বলা যাবে না। কাজেই কিন্তু আমরা এই মাঠের মানুষ হিসাবে আমরা ঘ্রাণ পাই, আমরা বুঝতে পারি, আমরা আবহাওয়া দেখে বুঝতে পারি। কাজেই আমরা বিশ্বাস করি যে সেদিন বেশি দূরে নয়। মনে রাখবে, এই দল ডিসেম্বর মাস বিজয়ের মাস বাঙালি। এই বিজয়ের মাসে পাকিস্তানি শক্তি দল, পাকিস্তানি সেনাবাহিনীকে আমরা 85,000 সেনাবাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করেছিলাম। বাধ্য করেই আমরা জননী জন্মভূমি বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। কাজে অবশ্যই সেই বিজয়ের মাসে আমাদের বিজয় সুনিশ্চিত করার জন্য আমরা আমাদের আন্দোলন সংগ্রাম, আমাদের যুদ্ধ, গণতন্ত্র উদ্ধারের যুদ্ধ, আমরা সংবিধান রক্ষার যুদ্ধ, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধে আমরা একজন মুক্তিযোদ্ধা হিসেবেই নয়, একজন মুক্তিযোদ্ধা হিসেবে একটি সুন্দর শেখ হাসিনার সেই সুন্দর বাংলাদেশ আগামী প্রজন্মের কাছে রেখে মৃত্যুবরণ করার জন্যই আমরা দৃঢ়প্রতিজ্ঞ। যেই এই লকডাউনে যে পরিমাণ গণসমর্থন দেখলাম, আমি এখানে করেছি লকডাউনে গণজোয়ার, মানুষ নীরবে একটা নীরব বিপ্লব করে দিয়েছে বলা যায়। তো এত অল্প সময়ে 15 মাস আপনারা ক্ষমতাচ্যুত হয়েছেন, এত অল্প সময়ের মধ্যে কিভাবে এই এত বিপুল পরিমাণ জনসমর্থন আপনারা ফিরে পেলেন? দেখেন, আমি আপনাকে কি বলবো বলেন, একজন লোক আছেন, তিনি নাকি ইউনূসের প্রেস অ্যাডভাইজার, কি নাম, অনেক ব্যঙ্গ নাম আছে,
আমি সেই ব্যঙ্গ নাম উল্লেখ করতে চাই না কোনো মানুষকে, আমি বলবো তার নাম নাকি মাহফুজ। তিনি বলছেন তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে যে রাস্তাঘাট সব বন্ধ, জনগণ শূন্য, এতে কি প্রমাণ করে? যে বুঝেননি আপনারা, প্রধান উপদেষ্টা দুপুরে বক্তৃতা করবেন, সেই তার ভাষণ মনোযোগ দিয়ে শোনার জন্য তারা বাড়িতে অপেক্ষা করছে। এটা বলেছে এই শিক্ষিত বর্বরদের সাথে, হ্যাঁ, এটা বলেছে প্রেস সেক্রেটারি শফিকুল আলম, প্রেস সেক্রেটারি শফিকুল আলম। এখন এই শিক্ষিত বর্বরদের কি বলবো বলেন? আর এই বর্বরদের জন্য কি কথা আছে এরা শুনতে চায় না। আমি আগেই বলেছি যে চোরান আসলে ধর্মের কাহিনী। আমি শুধু আপনাকে বলবো যে তারা বুঝতে চায় না মানুষকে, বুঝবে, অপেক্ষা করতেই হবে তাদেরকে। এবং যত মানুষের জীবন নিয়েছে, আমাদের নেতা কর্মীকে হত্যা করেছে, আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীর বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে, মায়ের